ঢাকার ব্যস্ত রাজপথের ধুলোবালি আর কোলাহলের মাঝেও কিছু মানুষের জীবন যেন কাঁচের প্রাসাদে বন্দী। এমনই এক রাজকীয় অট্টালিকা ছায়ানীর। ধানমন্ডির লেক ঘেঁষাই বিশাল প্রাসাদের চারপাশের দেয়ালগুলো যতটা মজবুত, এর ভেতরের মানুষগুলোর সম্পর্ক যেন ততটাই ঠুনকো। আজ সেই প্রাসাদের ভেতর এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে বসে আছেন এই পরিবারের সর্বেসর্বা প্রবীণ ব্যবসায়ী আলতাফ হোসেন। তার বয়স হয়েছে, কিন্তু চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর গম্ভীর কণ্ঠস্বরে এখনও আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন তার বড় ছেলে শওকত সাহেব। শওকত সাহেবের চেহারা আজ ফ্যাকাশে। ব্যবসার বড় অঙ্কের লোকসান আর ঋণের বোঝা তাকে পিষে ফেলছে। পাশে কাষ্ঠপুত্তলিকার মতো দাঁড়িয়ে আছে তার মেয়ে তানিয়া। তানিয়া এই বাড়ির একমাত্র নাতনি, কিন্তু আজ তার ভবিষ্যৎ নিয়ে যে জুয়া খেলা হতে যাচ্ছে তাতে তার কোনো মত নেই। আলতাফ হোসেন একটি লিগাল পেপারে সই করতে করতে বললেন, শওকত, আমি জানি তুই কেন এসেছিস। তোর পাওনাদাররা তোকে নিঃস্ব করে দেবে এটা দেখার আগে আমি মরতে চাই না, কিন্তু আমার এক জীবনের কামাই আমি তানিয়ার নামে লিখে দিচ্ছি। তবে একটা শর্ত আছে। শওকত সাহেব যেন অন্ধকারে আলোর রেখা দেখলেন, উৎসুক গলায় বললেন, বলো বাবা, তোমার সব শর্তই আমি মানব। আলতাফ হোসেন তানিয়ার দিকে সরাসরি তাকিয়ে বললেন, আমার সম্পত্তি পেতে হলে আগামী 15 দিনের মধ্যে তানিয়াকে বিয়ে করতে হবে, আর সেই ছেলেকে এই বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতে হবে। যদি তানিয়া এই সময়ের মধ্যে বিয়ে না করে, তবে আমার সব সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শওকত, তুই 1 টাকাও পাবি না। তানিয়া শিউরে উঠল। তার কানে এই কথাগুলো যেন গরম সীসার মতো বিঁধল। সে অস্ফুট স্বরে বলল, দাদা ভাই, বিয়ে কোনো সওদা নয়। মাত্র 15 দিন, আমি তো এখনো নিজেকে গুছিয়ে উঠিনি। আলতাফ হোসেন ম্লান হাসলেন। জীবন সুযোগ দেয় না তানিয়া, জীবন পরীক্ষা নেয়। আমি দেখতে চাই তুই সঠিক মানুষ চিনে নিতে পারিস কিনা। কিন্তু তানিয়া জানত না তার বাবা শওকত সাহেব মনে মনে অন্য এক পরিকল্পনা করে ফেলেছেন। তার বন্ধু প্রভাবশালী ব্যবসায়ী আজমল সাহেবের ছেলে ফারহানকে তিনি মনে মনে ঠিক করে রেখেছেন। ফারহান দেখতে সুদর্শন, তার গ্ল্যামার আর আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। মাদক আর জুয়ার নেশায় সে চূর হয়ে থাকে। কিন্তু শওকত সাহেবের কাছে এখন তানিয়ার সুখের চেয়ে নিজের ব্যবসা বাঁচানো বড় হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালেই আজমল সাহেব আর ফারহান তাদের বাড়িতে হাজির হল। ফারহান সোফায় বসে দামি সুগন্ধি ছড়াতে ছড়াতে অবজ্ঞার ভঙ্গিতে তানিয়ার দিকে তাকাল। তানিয়ার সামনেই সে সিগারেট জ্বালিয়ে বলল, দেখো তানিয়া, তোমার বাবার অবস্থা এখন খুবই খারাপ, আর তোমার দাদুর ওই উইয়ার্ড কন্ডিশনটা শুনে আমার ভালোই লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে রাজি, কারণ ওই কোটি কোটি টাকা তো আলটিমেটলি আমাদেরই হবে, তাই না? তানিয়ার ভেতরটা ঘৃণায় রি রি করে উঠল। সে চা দিয়ে দ্রুত সেখান থেকে উঠে যেতে চাইলে শওকত সাহেব ধমক দিলেন, তানিয়া, বসো, ফারহানের সাথে কথা বলো, ওই তোমার হবু স্বামী। বাবার কঠোর শাসনের সামনে তানিয়া কোনো কথা বলতে পারল না, কিন্তু তার মন চিৎকার করে বলতে চাইছিল, সে এই স্বার্থপর সমাজ থেকে দূরে কোথাও পালিয়ে যেতে চায়। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় তানিয়া একসময় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার কোনো গন্তব্য নেই, নেই কোনো শান্তিস্থল। হাঁটতে হাঁটতে সে পৌঁছাল ধানমন্ডি লেকের নির্জন এক কোণে। আকাশের মেঘলা মনটা যেন তানিয়ার মনেরই প্রতিচ্ছবি। হঠাৎ তার চোখ গেল লেকের পাড়ের এক পুরনো ভাঙা বেঞ্চের দিকে। সেখানে এক যুবক বসে আছে। তার পরনে একটা তালি দেওয়া সাধারণ শার্ট, পায়ে পুরনো চটি আর আলুথালু চুল। দেখে মনে হচ্ছে কোনো ঘর ছাড়া ভবঘুরে বা কোনো পথের ভিখারি। তানিয়া লক্ষ্য করল, যুবকটি তার দুপুরের খাবারের প্যাকেট খুলে সেখান থেকে ছোট ছোট ভাতের নলা তৈরি করে রাস্তার কিছু অভুক্ত কুকুর বিড়ালকে খাওয়াচ্ছে। ছেলেটির মুখে কোনো অভাবের ছাপ নেই, বরং আছে এক স্বর্গীয় প্রশান্তি। প্রাণীগুলো তার গায়ের সাথে এমনভাবে মিশে আছে যেন সে তাদের বহু বছরের চেনা আপনজন। তানিয়ার মনে এক অদ্ভুত ভাবনা কাজ করল। এই যে ফারহান, যে কোটি টাকার মালিক হয়েও ভেতরে আবর্জনার স্তূপ জমিয়ে রেখেছে, আর এই যে পথের এক ধুলোমাখা মানুষ, যে নিজের খাবারটুকু অন্যদের সাথে ভাগ করে নিচ্ছে, কার মনটা বড়? সে ভাবল, যে মানুষ মূক প্রাণীদের প্রতি এমন দয়া দেখাতে পারে, সে কখনো বেইমান হতে পারে না।
তানিয়া কোনো কিছু না ভেবেই যুবকটির সামনে গিয়ে দাঁড়াল। যুবকটি একবার মাথা তুলে তাকাল। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা আর মায়া। তানিয়া হঠাৎ বলে বসল, শুনছেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? যুবকটি থমকে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর মুচকি হেসে বলল, বিয়ে? আপনি কি কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন? আমি তো পথের মানুষ, কাল কি খাবো তাই জানি না। তানিয়া দৃঢ় স্বরে বলল, না, আমি সত্যিই বলছি, আমার জীবনে এক বড় সংকট এসেছে। আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি আপনাকে সারা জীবন আগলে রাখব। যুবকটি শান্ত চোখে তানিয়ার দিকে তাকিয়ে থাকল, যেন সে তানিয়ার চোখের ভেতরের হাহাকার পড়তে পারছে। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। আমার নাম অরণ্য। আমার ঘর নেই, পরিচয় নেই। আমি আপনার পাশে দাঁড়াতে পারি, কিন্তু সমাজ কি আমাকে মানবে? তানিয়া বলল, আমার সমাজকে আপনার দেখার দরকার নেই। আপনি শুধু আমার সাথে চলুন। কাছের এক ছোট্ট মসজিদে খুব সাধারণ সাক্ষী রেখে তানিয়া আর অরণ্যের বিয়ে হয়ে গেল। তানিয়া যখন সেই ধুলোমাখা অরণ্যকে নিয়ে ছায়ানীরের বিশাল গেট দিয়ে ঢুকল, তখন দারোয়ানও যেন পাথর হয়ে গেল। ভেতরে তখন শওকত সাহেব ফারহানের পরিবারের সাথে ডিনার আর এনগেজমেন্টের চূড়ান্ত পরিকল্পনা করছিলেন। ঠিক তখনই তানিয়া ঘরে ঢুকল। তার পাশে দাঁড়িয়ে তালি দেওয়া শার্ট পরা এক ভিখারি সদৃশ যুবক। তানিয়া সবার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, দাদাভাইয়ের শর্ত অনুযায়ী আমি আমার জীবনসঙ্গী বেছে নিয়েছি। ইনি আমার স্বামী, অরণ্য। মুহূর্তের মধ্যে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। শওকত সাহেবের হাতের কাঁচের গ্লাসটা মেঝের মার্বেলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফারহান উচ্চস্বরে হেসে উঠল, কি বললে তানিয়া? এই নর্দমার কীটের সাথে তোমার বিয়ে হয়েছে? তোমার রুচি কি এতটাই নিচে নেমে গেল? তানিয়া মাথা উঁচু করে বলল, পোশাক দিয়ে মানুষ চেনা যায় না ফারহান, মানুষ চেনা যায় তার কাজ দিয়ে। আলতাফ হোসেন নিজের ঘর থেকে লাঠি ভর দিয়ে বেরিয়ে এলেন। তিনি অরণ্যকে খুব খুঁটিয়ে দেখলেন। অরণ্য কিন্তু ভয় পেল না। সে মাথা নিচু করে নেই, বরং এক রাজকীয় ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আছে। আলতাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, শর্ত অনুযায়ী তানিয়া যাকে খুশি বিয়ে করতে পারে। আজ থেকে অরণ্য এই বাড়ির জামাই হিসেবে এখানেই থাকবে। শুরু হলো অরণ্যের উপর অমানসিক নির্যাতনের অধ্যায়। শওকত সাহেব নির্দেশ দিলেন, অরণ্য যেন কোনো আসবাবপত্র ব্যবহার না করে। তাকে বাড়ির এক কোণে মেঝেতে শোয়ার জায়গা দেওয়া হলো। পচা বাসি থালায় তাকে খাবার দেওয়া হতে লাগলো। বাড়ির কাজের লোকেরাও তাকে ভিখারির পো বলে বিদ্রূপ করতে শুরু করল। কিন্তু অরণ্য, তার মুখে কোনো অভিযোগ নেই। সে সব অপমান সয়ে যাচ্ছে এক অদ্ভুত নীরবতায়। রাতে যখন পুরো প্রাসাদ নিঝুম হয়ে যেত, অরণ্য বারান্দায় বসে পুরনো এক বাঁশিতে সুর তুলত। সেই সুর শুনে তানিয়ার দু চোখের পাতা ভিজে আসত। সে ভাবত, এই রহস্যময় যুবক কে? তার চোখের ওই তীক্ষ্ণ তেজ আর এমন সুন্দর বাঁশির সুর কি একজন সাধারণ ভিখারির হতে পারে? তানিয়া বুঝতে পারল না সে এক বিশাল রহস্যের জালে জড়িয়ে পড়ছে। সে কি সত্যি এক ভিখারিকে বিয়ে করল, নাকি আগুনের এক স্ফুলিঙ্গকে সে নিজের ঘরে আশ্রয় দিয়েছে? এদিকে ফারহান আর তার বাবা মনে মনে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু করেছে। তারা ঠিক করেছে তানিয়ার সব সম্পত্তি হাতানোর জন্য তারা অরণ্যকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে। কিন্তু তারা জানত না অরণ্য কে এবং কেন সে নিজের পরিচয় লুকিয়ে পথের ধুলোয় মিশেছিল। ছায়ানীর প্রাসাদের প্রতিটি কোণ এখন অরণ্যের জন্য বিষাক্ত হয়ে উঠেছে। শওকত সাহেব আর তার স্ত্রী সুফিয়া বেগম কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন ভবঘুরে তাদের জামাই হিসেবে এই বাড়িতে থাকবে। অরণ্যের জন্য নির্দিষ্ট করা হলো বাড়ির পেছনের একটি স্যাঁতস্যাঁতে স্টোর রুম। তাকে রাজকীয় খাবার টেবিলের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয় না। বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত তাকে দেখে আড়ালে হাসাহাসি করে। তানিয়া এই দৃশ্যগুলো দেখে ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছিল। একদিন ডাইনিং টেবিলে বসে থাকার সময় ফারহান এসে হাজির হল। সে অরণ্যের সামনে এক থালা এঁটো খাবার ছুঁড়ে দিয়ে বলল, এই যে মিস্টার ভিখারি, এই খাবারটুকু খেয়েই তোমার দিন চালাতে হবে। আর শোনো, তানিয়ার ওপর নজর দেওয়ার চেষ্টা করো না। এই সম্পত্তি আর তানিয়া দুটোই খুব শীঘ্রই আমার হবে। তানিয়া রাগে ফেটে পড়ে বলল, ফারহান, মুখ সামলে কথা বলো, ও আমার স্বামী। ফারহান অট্টহাসি হেসে বলল, স্বামী? ও তো একটা রাস্তার আবর্জনা।
তানিয়া, তুমি ভুল করছো। এখনো সময় আছে, এই আপদটাকে দূর করে দাও। অরণ্য কিন্তু একটুও বিচলিত হল না। সে শান্ত গলায় বলল, মানুষের অহংকার তার পতনের মূল হয় ফারহান সাহেব। আজ আপনি যা নিয়ে গর্ব করছেন, কাল তার ধুলোই মিশে যেতে পারে। অরণ্যের এই গম্ভীর আর শুদ্ধ উচ্চারণ শুনে ফারহান একটু থমকে গেল। একজন ভিখারির মুখে এমন মার্জিত ভাষা! কিন্তু পরক্ষণেই সে তাচ্ছিল্য ভরে বেরিয়ে গেল। তানিয়া অরণ্যের রুমে গিয়ে দেখল অরণ্য মেঝেতে শুয়ে আছে। সে অপরাধবোধ থেকে বলল, অরণ্য, আমি দুঃখিত। আমার জন্য আপনাকে এত অপমান সইতে হচ্ছে। অরণ্য মুচকি হাসল। অপমান তাকেই স্পর্শ করে তানিয়া, যার ভেতরটা ফাঁপা। আমার কোনো চাওয়া পাওয়া নেই, তাই কোনো কষ্টও নেই। তুমি শুধু তোমার পড়াশোনা আর দাদা ভাইয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। মাস চারেক কেটে গেল। তানিয়া লক্ষ্য করল অরণ্য মানুষটা সাধারণ হয়েও অসাধারণ। সে বাগানের যত্ন নেয়, অসুস্থ দাদা ভাইকে নিয়ম করে ওষুধ খাইয়ে দেয়। এমনকি রাতের বেলা যখন অরণ্য তার পুরনো বাঁশিটা বাজায়, তখন তানিয়ার মনে হয় এই সুর কোনো সাধারণ মানুষের হতে পারে না। এই সুরের ভেতর যেন এক বিবাগী রাজপুত্রের হাহাকার লুকিয়ে আছে। হঠাৎ একদিন শওকত সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার ব্যবসায়িক পার্টনার আজমল সাহেব আর ফারহান মিলে এক বিশাল জালিয়াতি করেছে। শওকত সাহেবের স্বাক্ষর জাল করে তারা কোম্পানির সমস্ত শেয়ার এবং এমনকি ছায়ানির ভবনটিও ব্যাংকে বন্ধক রেখে শত কোটি টাকা তুলে নিয়েছে। তারা পরিকল্পনা করেছে সেই টাকা নিয়ে রাতেই দেশের বাইরে পাড়ি জমাবে। ভোরবেলা একদল পুলিশ আর ব্যাংক কর্মকর্তা বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। তার সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। তারা শওকত সাহেবকে জানালো আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে এই বাড়ি খালি করতে হবে। শওকত সাহেব এই ধাক্কা সইতে পারলেন না। তিনি সোফায় লুটিয়ে পড়লেন। সুফিয়া বেগম কান্নায় ভেঙে পড়লেন। তানিয়া দিশাহারা হয়ে গেল। সে তার গয়নাগুলো নিয়ে ব্যাংকে লোন পরিশোধ করতে চাইলেও জানতে পারল সেগুলো আগেই জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। তাদের আত্মীয় স্বজন যারা আগে প্রতিদিন বাড়িতে আসত, তারা কেউ ফোন তুলছে না। ফারহানকে ফোন দিলে সে উপহাস করে বলল, ভিখারির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই শওকত সাহেব, এখন রাস্তায় গিয়ে ভিক্ষা করো। তানিয়া যখন বারান্দায় বসে অঝরে কাঁদছিল, তখন অরণ্য তার পাশে এসে দাঁড়াল। তানিয়া আর্তনাদ করে বলল, সব শেষ হয়ে গেল অরণ্য। আমরা পথে বসে গেলাম। বাবা হয়তো জেল খাটবেন, আর আমরা থাকব কোথায়? অরণ্য তানিয়ার কাঁধে হাত রাখল। তার চোখে সেই প্রথম দিনের মতোই এক শান্ত কিন্তু তীক্ষ্ণ তেজ। সে ধীর স্বরে বলল, তানিয়া, মানুষের সব শেষ হলেও তার সাহসটুকু শেষ হতে দিতে নেই। তুমি শান্ত হও, আমাকে মাত্র ১ ঘন্টা সময় দাও। তানিয়া অবাক হয়ে তাকাল। অরণ্য তার ময়লা পকেট থেকে একটি পুরনো কিন্তু অত্যন্ত দামি আইফোন বের করল। তানিয়া বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল অরণ্যের আঙুলগুলো দ্রুত গতিতে ফোনের স্ক্রিনে চলছে। সে একটি বিশেষ নম্বরে ফোন দিয়ে ইংরেজিতে অত্যন্ত গম্ভীর কণ্ঠে আদেশ দিল, হ্যালো ডেভিড, দিস ইজ আবরার চৌধুরী। ট্রেস মাই লোকেশন ইমিডিয়েটলি। কল মাই লিগাল টিম অ্যান্ড দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন দ্য সিটি। I need a complete financial squad at Dhanmondi Road Nong 32 within 10 minutes. It's an emergency. ফোনের ওপাশ থেকে ভেসে আসা শব্দগুলো তানিয়া শুনতে পেল না, কিন্তু সে দেখল অরণ্যের গলার স্বর বদলে গেছে। সেই ভবঘুরে অরণ্য যেন নিমেষেই এক শক্তিশালী শাসকে রূপান্তরিত হল। ঠিক ১০ মিনিটের মাথায় ছায়ানীরের বিশাল গেটের সামনে একে একে ৫টি কালো ল্যান্ড রোভার এবং একটি মার্সিডিজ মেব্যাক এসে থামল। গাড়ি থেকে স্যুট বুট পরা একদল সিকিউরিটি গার্ড আর নামী আইনজীবীরা নেমে দৌড়ে ভেতরে এলো। তারা অরণ্যের সামনে এসে মাথা নিচু করে দাঁড়াল। তাদের প্রধান ব্যক্তিটি কম্পিত কণ্ঠে বলল, স্যার, আমরা গত ১ বছর ধরে সারা দেশে আপনাকে খুঁজছি। চৌধুরী গ্রুপের পুরো সাম্রাজ্য আপনার ফেরার অপেক্ষায় স্থবির হয়ে আছে। আপনি এই অবস্থায় এখানে? ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেন পাথর হয়ে গেল। শওকত সাহেব স্ট্রেচারে শুয়েই অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন। তানিয়া কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, অরণ্য, তুমি আসলে কে? অরণ্য বা আবরার চৌধুরী তানিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার নাম অরণ্য নয় তানিয়া, আমি আবরার চৌধুরী, এদেশের বৃহত্তম কর্পোরেট হাউসের একমাত্র উত্তরাধিকারী। পুরো বাড়িতে যেন বিদ্যুৎ খেলে গেল। ফারহানের জালিয়াতি, শওকত সাহেবের দেউলিয়া হওয়া,
সবকিছুর সমাধান কি এখন এই ভিখারি জামাইয়ের হাতে? পুরো ড্রয়িং রুমে তখন পিন পতন নীরবতা। শওকত সাহেব আর সুফিয়া বেগম অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছেন সেই মানুষটির দিকে যাকে তারা গত কয়েক মাস ধরে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আবরার চৌধুরী তার আইনজীবীদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, মিস্টার রিয়াজ, চৌধুরী গ্রুপের পক্ষ থেকে এই বাড়ির সমস্ত বন্ধকি দলিল ব্যাংকের হাত থেকে মুক্ত করুন। আজমল আর ফারহানের জালিয়াতির সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিন। আমি চাই আজ সূর্যাস্তের আগেই ওরা যেন শ্রীঘরে থাকে। আবরারের প্রতিটি শব্দ যেন কামানের গোলার মতো ফারহানের কানে বাজছিল। ফারহান তখন পালানোর পথ খুঁজছে, কিন্তু তার আগেই সিকিউরিটি গার্ডরা তাকে ঘিরে ধরল। আবরার ফারহানের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে সেই শান্ত কিন্তু প্রখর তেজ। আবরার বলল, টাকা দিয়ে অহংকার কেনা যায় ফারহান সাহেব, কিন্তু সম্মান নয়। আপনি যাকে ভিখারি বলে থাপ্পড় মারতে চেয়েছিলেন, সে চাইলে ১ মিনিটে আপনার পুরো বংশকে পথে বসিয়ে দিতে পারে। তবে আমি তা করব না। আইন তার কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে আজমল সাহেব আর ফারহানকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। শওকত সাহেবের চিকিৎসার জন্য দ্রুত একটি মেডিকেল টিম বাড়িতে পৌঁছে গেল। পরিস্থিতি শান্ত হলে তানিয়া ধীর পায়ে আবরারের সামনে এসে দাঁড়াল। তার চোখে হাজারো প্রশ্ন আর বিস্ময়ের জল। তানিয়া কাঁপা গলায় বলল, তুমি কেন এমন করলে? কেন একজন ভিখারির বেশ ধরে আমার জীবনসঙ্গী হলে? আবরার তানিয়ার হাত দুটো আলতো করে ধরে বলল, আমি চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হওয়ার পর থেকে দেখেছি সবাই আমার সম্পত্তির প্রেমে পড়ে। আমার টাকা, গাড়ি আর ক্ষমতার জন্য মানুষ আমায় তোষামত করে। কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যে আবরার চৌধুরীকে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে ভালোবাসবে। আমি দেখতে চেয়েছিলাম আমার পরিচয় যখন শূন্য হবে তখনও কেউ আমাকে সম্মান দেয় কিনা। সে একটু থামল, তারপর ম্লান হেসে বলল, ধানমন্ডির লেকের পাড়ে সেদিন আমি তোমাকে পরীক্ষা করতে চাইনি, বরং আমি নিজেই এক অগ্নি পরীক্ষায় বসেছিলাম। তুমি যখন ভিখারি জেনেও আমাকে বিয়ে করে তোমার ঘরে জায়গা দিলে, তখনই আমি বুঝেছিলাম আমি আমার রাজপ্রাসাদের আসল রানীকে খুঁজে পেয়েছি। তানিয়ার দু চোখ পেয়ে তখন আনন্দাশ্রু ঝরছে। সে ভাবতেই পারছে না যাকে সে করুণা করে আশ্রয় দিয়েছিল সে আসলে তার পুরো পরিবারকে এক মহাবিপদ থেকে রক্ষা করল। আলতাফ হোসেন সাহেব লাঠিতে ভর দিয়ে হাসি মুখে এগিয়ে এলেন। তিনি বললেন, আমি জানতাম তানিয়া কখনো ভুল করবে না। জহুরি ঠিকই জহরত চিনে নিয়েছে। শওকত সাহেব সুস্থ হয়ে ওঠার পর আবরারের সামনে মাথা নিচু করে দাঁড়ালেন। তার গলার স্বরে আজ কোনো দম্ভ নেই। তিনি বললেন, বাবা আবরার, আমি যে পাপ করেছি তার জন্য ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমি টাকার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আজ আমাদের শুধু বাড়িই নয়, আমার মান সম্মানও বাঁচিয়ে দিলে। আবরার হাসি মুখে বলল, বাবা, মানুষ তার অতীত থেকে শেখে। আপনার শিক্ষা হয়ে গেছে, এটাই বড় কথা। এখন থেকে ছায়া নীর আর চৌধুরী গ্রুপ একসাথেই চলবে। গল্পের শেষ বার্তা, মানুষের বাহ্যিক রূপ দেখে নয়, তার অন্তর দেখে বিচার করুন। কারণ ধুলোমাখা শার্টের আড়ালেও কখনো কখনো এক বিশাল হৃদয়ের রাজপুত্র লুকিয়ে থাকতে পারে। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন আরটি গল্পে।